ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকায় স্বাগত জানাচ্ছি আমি রিফাত তাসনৌভা। বিদায় বছর ছিল নানা সংকটের। রাজনৈতিক সংকটের সাথে ১.৫ দশক ধরে দেশের অর্থনীতি ঠেকেছে ভঙ্গুর দশায়। ফলে নতুন বছরে দেশের অর্থনীতি নিয়ে মানুষের উদ্বেগ কাটছেই না। ব্যাংক দখল, অর্থ পাচার, ঋণ খেলাপি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধস, প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ এসব কিছুকে সামলে অন্তর্বর্তী সরকারের কাঁধে এখন দায়িত্ব অর্থনীতির ক্ষত সারানোর। নতুন বছরে কি সম্ভব হবে ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করার? হবে কি আমূল সংস্কার? তাহলে সরকার আগামী ৬ মাসে কি করতে চায় বা কি করা উচিত, এসব নিয়েই আজ আমাদের আলোচনা। নতুন বছরে অর্থ বাণিজ্যের প্রত্যাশা কি? আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান এবং সিপিডি এর সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। জি, শুরুতেই আমি একটু জনাব শামীম আপনার কাছে একটু যেতে চাচ্ছি। আমরা দেখেছি ২০২৪-এ নানান সংকট ছিল অর্থনীতিতে। তো আপনি কি মনে করেন যে ২০২৪-এর যে সংকট ২০২৫-এ কি আসলে এটি কাটিয়ে ওঠা সম্ভব কিনা? ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা আপনাকে এবং আপনাদের দর্শক সবাইকে। আমি আসলে ২০২৪-এ আমি যদি মোটা দাগে বলি যে আমাদের সমস্যা যেটা ছিল, প্রথমত ছিল আমাদের ব্যাংকিং খাতে আর্থিক একটা অব্যবস্থাপনা ছিল, যেটা নাকি আপনারা সবাই জানেন যে আমাদের ব্যাংকগুলোতে আমাদের নতুন ইনভেস্ট করার মতো ফান্ড ছিল না, আমরা ব্যাংকের থেকে যত সাপোর্ট পাচ্ছিলাম না। তার সাথে যেটা যোগ হয়েছিল যে আমাদের ফরেন কারেন্সির একটা ক্রাইসিস যোগ হয়েছিল ২০২৪-এর শুরু থেকেই। তো এটা একটা আমাদের বড় আকারে একটা সমস্যা ছিল। তার সাথে আমাদের ইউটিলিটিস, যেটা নাকি ইনডাইরেক্টলি আবারও ফরেন কারেন্সির সাথে জড়িত, যে আমাদের গ্যাসের সাপ্লাই বলেন বা আমাদের গ্যাসের সাথে জড়িত ইনডাইরেক্টলি ইলেকট্রিসিটি, সেগুলো কিছুটা সমস্যা ছিল। তো ২০২৪-এর এই দুটা আমি যদি মনে করি বড় দাগের সমস্যা ছিল অন্যান্য ছোট ছোট সমস্যার সাথে। আর ২০২৫ সনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ কিছুটা পজিটিভের দিকে যাচ্ছে, তবে খুব বেশি যে ভালো তা না, বাট কিছুটা পজিটিভের দিকে যাচ্ছে। সেটা একটা আমার মনে হয় যে আমাদের জন্য একটা সুখবর। তার সাথে ব্যাংকগুলোর ব্যবস্থাপনাও তেও শক্ত হাতে ধরা হয়েছে, বোর্ডগুলো পরিবর্তন করা হয়েছে। ব্যাংকগুলো এখন আমার মনে হয় আর ঋণ আর বাড়বে না, ধীরে ধীরে হয়তোবা কমবে। তো সেই ক্ষেত্রে আমি আশা করি যে ২০২৫-২০২৪-এর তুলনায় কিছুটা ভালো যাবে। বিনিয়োগ হয়তোবা এখনো আগের ধারায় ফিরবে না, বাট কিছুটা পজিটিভ ডাইরেকশনের দিকে যাবে বলেই আমি বিশ্বাস করি। জি জনাব শামীম, আপনার কথার রেশ ধরেই আমি একটু জনাব তৌফিকুল ইসলাম আপনার কাছে একটু যেতে চাচ্ছি। জনাব শামীম কিন্তু বেশ আশাবাদী ২০২৫ সাল নিয়ে। আপনার কাছে কি মনে হচ্ছে কেমন হতে পারে ২০২৫-এর অর্থনীতি? ধন্যবাদ। আমি মনে করি যে ২০২৪-এ আমরা একটা যতখানি নিচে যাওয়া যায় এইরকম একটা পরিস্থিতিতে আমরা গেছি। এর থেকে নিচে যাওয়াটা আর উচিত হবে না। এখন যাওয়া সম্ভব না এই কথাটা আমি হয়তো বলবো না। আমরা যদি আবার সেই আগের যে ভুলগুলো করেছি সেই ভুলগুলোকে যদি আমরা করতে থাকি তাহলে তো আমাদের আরো অধঃপতন হবে। কিন্তু আমি আশা করি যে সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর একটা প্রচেষ্টা বা সেটার সাইন গুলো আমরা দেখতে পেয়েছি এবং সেইটা আমরা আর কন্টিনিউ করবো। সুতরাং সেই যে কারেকশন গুলো আমাদের নীতি পর্যায় থেকে আছে, আমাদের সুশাসনের জায়গা থেকে আছে, সেগুলো হচ্ছে এবং হবে, এই প্রত্যাশা থেকে আমিও মনে করি যে ২৫ সালের দিকে যত এগিয়ে যাবে এইটা আরো ইতিবাচক ধারায় অর্থনীতি ফিরবে। এখানে দুটো বিষয়ে আমি গুরুত্বের সাথে উল্লেখ করতে চাই। সেটা হলো যে পুরোপুরি আগের মতন একটা পরিস্থিতিতে ফিরতে সময় নেই, এইটা আমাদের স্বীকার করতে হবে। এবং সেই জায়গাটাতে একই সাথে দ্বিতীয় বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা কোন জায়গাটায় অধিকতর মনোযোগ দিব এবং যেই অর্থনীতি পুনর্গঠনের কথা বলছি আমরা, সেই অর্থনৈতিক পুনর্গঠনের ক্ষেত্রে আমরা কোন জায়গাটায় মনোযোগ দিব। অর্থনৈতিক পুনর্গঠনের ক্ষেত্রে যদি আপনি দেখেন একই রকম ভাবে দুইটি বিষয় বের হয়ে আসবে খুব দ্রুত। একটা হলো যে আমার একদম ইমিডিয়েট যেই অর্থনৈতিক ব্যবস্থাপনা আছে, আমরা সেই ইকোনমিক ম্যানেজমেন্টের বিষয়গুলোকে গুরুত্বের সাথে নিব। কারণ হলো সেইটা আমাদের এক ধরনের ভিত্তি স্থাপন করবেন যে ধরনের আমরা দ্বিতীয় যে বিষয়টি সংস্কার করতে চাই। সুতরাং অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা আছে, সেই জায়গাটাতে আমাদের মানে মনোযোগ দিতে হবে। কিন্তু একই সাথে আমার অর্থনৈতিক ব্যবস্থাপনাটাও গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এবং সম্ভবত সবচাইতে তিনটি যে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে তার মধ্যে প্রথমটি হলো মূল্যস্ফীতি, দ্বিতীয়টি হলো ব্যাংক ব্যবস্থা এবং তৃতীয় হলো আমার বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে সরবরাহ বৃদ্ধি।
এই তিনটা জায়গা সামনের দিনের আমার অর্থনৈতিক যে পারফরমেন্স আছে সেই জায়গাতে সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। জি, সেক্ষেত্রে আপনি যেমনটি বলছিলেন যে 2024-এর কথাই বলছিলেন, কিন্তু আমরা যতটুকু জানি এই যে ঋণ খেলাপি বা ব্যাংক লুট বা বিভিন্ন ব্যাংক দখল যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু কেবলমাত্র 2024-এ যে হয়েছে তা কিন্তু নয়। গত 1.5 দশক ধরেই কিন্তু আমরা এই সমস্যাগুলো দেখছি। এই সমস্যাগুলোকে কি আসলে রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব হবে কিনা সরকারের? না, আমি যেটা বললাম যে এটা খুব দ্রুত এখান থেকে বের হয়ে আসা সম্ভব, এটা আমি মনে করি, মানে আমি বলবো না যে এটা সম্ভব হবে, কিন্তু আমার যাত্রাটা ঠিক আছে কিনা এইটা হলো গুরুত্বপূর্ণ। যেমন ব্যাংকের ক্ষেত্রে ধরেন আপনার যে মালিকানা পরিবর্তন করে পুনর্গঠনটা হয়েছে, এটা তো প্রয়োজন ছিল। তো তার কিন্তু সেইটাই মানে সাথে সাথে সমাধান করে দিবে এখন তা কিন্তু না। সুতরাং আমার সুশাসনের জায়গাগুলো এখানে গুরুত্বপূর্ণ হবে। সেখানে আমার যেই ঋণগুলো খারাপ হয়ে গেছে সেগুলোকে পুনরুদ্ধারের জন্য যথোপযুক্ত আমার যতটা সম্ভব চেষ্টা করতে যেতে হবে। আমার নিঃসন্দেহে যেই অর্থ পাচারের মানে হয়ে গেছে সেইটাকেও যতটুকু সম্ভব আমাদের ফিরিয়ে আনার জন্য তো আমাদের কাজ করতে হবে। সুতরাং যেটা আমি বলছিলাম যে একদিনে তো আমার 2024 এসে হঠাৎ করে আমি পড়ে গেছি তা তো না। আমার যে মূল্যস্ফীতির যে চাপটা এটা স্পষ্টভাবে বোঝা গেছে 2021-22 সাল থেকে, 22 সালের শুরু থেকে একেবারে স্পষ্টভাবে এসছে। কিন্তু আপনি দেখেন যে আমার যে অর্থনীতির মৌলিক ফান্ডামেন্টাল গুলো তো আমরা তার আগের থেকে নষ্ট করেছি। ব্যাংক ব্যবস্থায় 6% 9% যে সুদের হার নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত, সেটা তো আরো অনেক আগে হয়েছে, 2019 সালে হয়েছে। আপনার যেই টাকাকে আমরা একদম ধরে রেখেছিলাম ডলারের সাথে মিলে, এবং সেটার যখন আমাদের দুর্বলতা প্রকাশ পেয়েছে তখন আমরা এটার ব্যাপারে পদক্ষেপ নিতে দেরি করেছে। এগুলো তো আরো আগের থেকে। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার ভিতরে কর আহরণ করতে না পারার ব্যর্থতা, সেই জায়গায় সুশাসনের অভাব, আমার যে পাবলিক ইনভেস্টমেন্ট প্রোগ্রাম গুলো আছে, বিভিন্ন সরকারি বিনিয়োগ প্রকল্পে যে দুর্নীতি রয়েছে, এটা তো মানে দশকের বেশি সময় ধরে তো এটা স্পষ্টভাবে আমরা দেখছি এটা বের হয়ে আসছে। তো সেইগুলো এক ধরনের জায়গা। সেটার ক্ষেত্রে আমি যেটা বললাম যে একটা হলো যে ইমিডিয়েট কিছু ইকোনমিক ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা আছে, কিন্তু বড় আমার মনে হয় যে একসাথে মনোযোগ থাকবে হলো যে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে। সুতরাং এখন মানে জনগণের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি দেখি, তাহলে তারা চাইবে যে আমার জিনিসপত্রের যে দাম একটা অত্যন্ত উচ্চ পর্যায়ে চলে গেছে এবং তাদের প্রায় নাভিশ্বাস উঠে যাচ্ছে জীবনযাত্রার ব্যয় নির্বাহ করতে, সেই জায়গাটাতে কিছুটা হলেও তারা এক ধরনের স্বস্তি চান। তারা চান যে তাদের ব্যাংকের যে আমানত গুলো রেখেছেন সেটা নিরাপদে থাকবে, তাদের সঞ্চয়টা হাওয়া হয়ে যাবে না, এবং তারা চান যে আমাদের অর্থনীতির ভিতরে যে বিশৃঙ্খলা রয়েছে সেই শৃঙ্খলাটা আসার কারণে আমার বৈদেশিক মুদ্রার লেনদেনের ক্ষেত্রে এবং অন্যান্য জায়গায় যেন আমার একটা মানে স্বস্তির জায়গা আসে। সবচাইতে আমার মনে হয় সব মিলিয়ে যেটা চিন্তার ভিতরে সবসময় আমাদের থাকে অর্থনীতির ভিতরে, সেটা হলো বিনিয়োগ এবং কর্মসংস্থানের বিষয়টি। বিনিয়োগের ক্ষেত্রে এই অর্থনৈতিক শৃঙ্খলা যেমন জরুরি, আমি নিশ্চিত এখানে আমার সাথে একজন বিশিষ্ট বিনিয়োগকারী আছেন, তারাও বলবেন যে তাদের যে অবকাঠামো সুবিধা, আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে তারা এক ধরনের স্বস্তির জায়গা চান, শিল্পাঞ্চলে যে অস্থিরতা তৈরি হচ্ছে সেই অস্থিরতার তারা নিরসন চান, যেটার মাধ্যমে কিন্তু আমাদের কর্মসংস্থান তৈরি হবে। সেক্ষেত্রে জনাব শামীম, আপনার কাছে একটু যেতে চাচ্ছি। জনাব তৌফিক যে বিষয়টি বলছিলেন যে বিনিয়োগের বিষয়টি এবং একই সাথে কর্মসংস্থানের বিষয়টি, আমরা দেখেছি 2024 সালের কথা যদি আমরা ধরি, পোশাক খাত বা বস্ত্র খাত, সেই আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের পর থেকে সেই পোশাক খাত বা তারও আগে থেকেই আমরা দেখেছি পোশাক খাত কিন্তু একটা বায়না হয়ে গিয়েছিল যে শ্রমিকের মজুরি বাড়াতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, নানান বায়না। তো 2025-এ এসে আপনি এই খাতে আমরা যতটুকু শুনেছি বা যতটুকু আমরা দেখছি, বিশ্ববাজারে কিন্তু এই খাত অনেকটাই উন্নত করে যাচ্ছে, বিভিন্ন দেশের রপ্তানিও বেড়েছে। আপনাদের এই পোশাক খাত নিয়ে 2025-এ আপনাদের প্রত্যাশাটা কি? আসলে দেখেন, আমাদের রপ্তানিমুখী পোশাক খাতটা আসলে শুধু দেশীয় অর্থনীতির উপর নির্ভর করে না, যেহেতু আমরা এটা সম্পূর্ণ রপ্তানিমুখী একটি খাত, ফলে আন্তর্জাতিক নানা রকমের পলিটিক্স, রাশিয়ার সাথে ইউক্রেনের কি সম্পর্ক, কোথায় যাবে, আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প কি সিদ্ধান্ত নেবেন রাশিয়া ইউক্রেন ওয়ারের ব্যাপারে, আমার মিডল ইস্টে, আমার এখানে সিরিয়া এবং ইসরায়েলের যে কনফ্লিক্ট, এই জায়গাগুলো কিভাবে সমাধান হবে,
অনেক কিছু আসলে নির্ভর করে আমাদের এই পোশাক খাতের ব্যবসাটা কোন দিকে যাবে তার উপরে। তারপরেও আমরা যেটা বলতে পারি, আমাদের যেহেতু নাকি আমেরিকার সরকার একটা পরিবর্তন আসছে এবং তাদের সাথে চায়নার একটা বর্তমান যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ওনার সাথে চায়নার একটা কিছুটা দ্বিমত বা একটা বিরূপ একটা সম্পর্ক রয়েছে, সেটার একটা চান্স আমি মনে করি আমরা নিতে পারবো এবং বায়েরা সেরকম ভাবে একটা হিংস দিচ্ছে, সেটা একটা কথা। আর দেখেন আমাদের শ্রমিকদের জীবনযাত্রার মান বজায় রাখার জন্য তাদের মজুরি একটা দাবি থাকবে। এটা জি জনাব শামীম এবং জনাব তৌফিক, আমরা একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আবারও আলোচনায় ফিরে আসবো। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায় আলোচনার বিষয় নতুন বছরে অর্থ বাণিজ্যের প্রত্যাশাকে আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন। এ পর্যায়ে আমি একটু জনাব শামীম আপনার কাছে আবার একটু যেতে চাচ্ছি। আমরা দেখেছি নতুনভাবে সরকার যখন আসে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার আসার পর কিন্তু তারা অর্থনীতির নানা দিকে সংস্কারের কথা বলেছিলেন। আপনার কি মনে হচ্ছে কতটুকু সংস্কার তারা করতে পেরেছেন? সংস্কার এখনো আসলে তারা তো এখনো কোনো সংস্কার অ্যাকচুয়ালি তার গুড গভর্নেন্স কিছুটা প্রতিষ্ঠা করতে পেরেছে, সেই দিকটা তো ভালো যে একটা গভর্নেন্সটা আগের যেরকম একটা অরাজক পরিস্থিতি চলতেছিল বা লুটপাটের যে একটা কালচার গড়ে উঠেছিল সেটা থেকে কিছুটা এখন আমরা মুক্ত, যেটা দেখতে পাচ্ছি। আর সংস্কার তো এখনো শুরু হয়নি, কতটুকু করা যাবে, আমরা তো এই দেশেরই মানুষ, এই দেশের মানুষকে নিয়েই চলতে হবে। আমরা ব্যবসায়ী বলেন, ব্যাংকার বলেন, সবাই দেশের। তো সংস্কার আমি আশাবাদী, বাট এখনো সংস্কার শুরু হয়নি, কিছুটা হয়তো বা হবে, বাট মানুষের প্রত্যাশাটা অনেক, কারণ যে পরিমাণ আমরা আসলে নিচের দিকে চলে গিয়েছি সেখান থেকে অনেকখানি উপরে উঠতে হবে, মানুষের সেই পরিমাণ আশা আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি একটু সময় লাগবে সেই দিকে যেতে, কারণ একটা বিপ্লবের মাধ্যমে যে জিনিসটা গড়ার কথা ছিল এটা সম্পূর্ণ বিপ্লবিক উপায়ে যেহেতু হয়নি, সাধারণভাবে সংস্কারটা হচ্ছে, ফলে এখানে কিছুটা সময় লাগবে বলে আমি মনে করি। বাট আমি আশাবাদী যে এটা একটা ভালো ডাইরেকশনের দিকে যাচ্ছে, অ্যাটলিস্ট লুটপাটটা বন্ধ হয়েছে। জি, আপনি মনে করছেন লুটপাট অনেকটাই কমে এসেছে এবং সংস্কারের দিকে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সংস্কার হয়নি। জনাব তৌফিক, আপনি শুনছিলেন জনাব শামীম যে কথাটি বলছিলেন, সংস্কার এখনো হয়নি। তো সেক্ষেত্রে আগামী 6 মাসের কথা যদি আমরা ধরি, নতুন বছরের আগামী 6 মাসে সরকারের কোন কোন খাতকে সংস্কারের জন্য গুরুত্ব দেওয়া উচিত, এবং একই সাথে আরেকটি প্রশ্ন আপনাকে আমি একটু করব যে সংস্কার আসলে কি হওয়া উচিত? দেখুন, আমি যেই বিষয়টায় প্রথম গুরুত্ব দিব সেটা হলো যে আমার অর্থনৈতিক ব্যবস্থাপনার যে পদক্ষেপ, সংস্কারকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করছেন সেটা গুরুত্বপূর্ণ হবে, কিন্তু অর্থনৈতিক ব্যবস্থাপনাটা বোধহয় আগামী 6 মাসে বেশি গুরুত্বপূর্ণ হবে। সংস্কারের ক্ষেত্রে আমার মনে হয় যে অর্থনীতির অনেকগুলো জায়গাতেই সংস্কারের প্রয়োজনীয়তা আছে। একটা বড় ব্যর্থতা আমাদের গত 1.5 দশকে আমরা দেখেছি, সেটা হলো যে আমাদের সংস্কার কার্যক্রম যেগুলো ঘোষিত ভাবেও ছিল সেইগুলোকেও বাস্তবায়ন করতে না পারা, এবং এটা একটা বড় কারণ হলো যে আমার যে বিভিন্ন গোষ্ঠী স্বার্থ আছে তারা ওই নীতির যে জায়গাগুলো এগুলোকে কবজাগত করে ফেলছে। তো সেই জন্য অনেক কিন্তু ভালো সংস্কারের উদ্যোগও কিন্তু সেই ভাবে কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। তো সেই দিক থেকে বলতে গেলে লিস্ট তো অনেক লম্বা। যেমন ব্যাংক খাতে একটা বড় ধরনের সংস্কারের দরকার হবে। ব্যাংক খাতে সুশাসনের যেমন এখন ইমিডিয়েট দরকার আছে, সামনের দিনে এই ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয় সেই জন্য একটা সংস্কারের দরকার হবে। আর সেই জায়গাটাতে একটা বড় পরিবর্তনের আরো একটা জায়গা রয়েছে, সেটা হলো যে অর্থ পাচার রোধে আপনি কি ধরনের পদক্ষেপগুলো নেবেন, এবং সেটার জন্য আইনি প্রক্রিয়াগুলো যেমন অনেক গুরুত্বপূর্ণ হবে। তার সাথে যে যদি কিছু জায়গায় সংস্কারের দরকার হতে পারে, বিশেষত আন্তর্জাতিক মানদণ্ডের ভিতরে ফেরা। আপনি দেখবেন যে ব্যাংক খাতে অলরেডি কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যে আমরা যেইভাবে আমরা হিসাবগুলো করি, আমাদের ঋণ খেলাপির হিসাবও যা হতো, এটাকে আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং এটা নেওয়ার ফলে কিন্তু সাথে সাথে আপনার কতগুলো আমার বিষয় আমাদেরকে দেখতে হবে, যেমন আপনার খেলাপি ঋণ বেড়ে যাবে হঠাৎ করে, এবং এটা জি জনাব তৌফিক, এবং আমরা একই সাথে আশা করছি নতুন বছরে যদি নতুন নির্বাচিত সরকার আসে তারাও অর্থনীতি সংস্কারের কথা চিন্তা করবেন এবং অর্থনীতি সমৃদ্ধির পথে এগিয়ে যাবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতা আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন।